নিরাত আচমকায় মাথা ঘুরিয়ে রোদ্রির একদম চোখে চোখ রাখলো। রোদ্রি নিরাদের থেকেই চেয়েছিল। আচমকা ধরা পড়ে যাওয়ায় বেশ লজ্জা পেল সে। খেয়াল রাখেন মিস রৌদ্রি, আপনার করা কেয়ারগুলো আবার আমার অভ্যাসে পরিণত না হয়ে যায়, হলে কিন্তু ঝামেলায় পড়বেন। রোদ্রির খুব করে বলতে ইচ্ছে হলো, সেই ঝামেলায় আমি বারবার পড়তে চাই মিস্টার নিরাদ। কিন্তু বলতে পারল না। কথাগুলো মনের ভেতরেই জমা হয়ে রইল। হয়তো কোনো এক নিস্তব্ধ মধ্যাঞ্চে সে ব্যক্ত করবে তার অব্যক্ত কথাগুলো। বাসায় ঢুকেই বিরিয়ানির সুবাস পেল রোদ্রি। রান্নাঘরে যেয়ে দেখলো মনিরা আর মীরা মিলে রান্না করছে। কাজের মেয়েটাও আছে। রোদ্রিকে দেখে উজ্জ্বল হয়ে উঠল মনিরার মুখ। উৎফুল্ল কণ্ঠে বলল, রুদ্রিমা, কতদিন পরে দেখলাম তোমাকে। কতদিন না আন্টি, আমি 15 দিন আগে এসেছিলাম। পরীক্ষা শুরু হয়েছিল তো সেই আসতে পারিনি, তাই আর আজকে শেষ হলো। মনিরা এগিয়ে আসলো, মাথার হাত বুলিয়ে বলল, কেমন হয়েছে পরীক্ষা? ভালো। বসে মুচকি হাসলো রোদ্রি। তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয় রোদ্রি, খাবার হয়ে গেছে। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলো টেবিলে খাবার সাজাচ্ছে মীরা আর মনিরা। সালাদটা আনতে ভুলে গেছি। বলে কাজের মেয়ে টুম্পাকে ডাকতে গেলে রোদ্রি বলে, আমি এনে দিচ্ছি আন্টি। বলে দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকলো রোদ্রি। প্লেটটা হাতে নিতেই বিস্ফোরিত একটা শব্দ হলো। আগুনের ধোঁয়ায় ভরে গেল পুরো ঘর। জ্ঞান হারানোর আগ মুহূর্তে শুধু পরিচিত কিছু মানুষের কণ্ঠের চিৎকার কানে আসলো রোদ্রির। রোদ্রিকে অজ্ঞান অবস্থায় কোলে নিয়ে দ্রুত নিজের ঘরে গেল নিরাত। যত্ন করে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তারকে কল করলো। মীরা আর মনিরা পাশে বসে কান্না করছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রোদ্রির। রান্নাঘরের আগুন ততক্ষণে নিভিয়ে দেওয়া হয়েছে। খালি পাতিল চুলায় দিয়ে ভুলে গিয়েছিলেন মনিরা আহমেদ। পাতিল পুড়ে এক পর্যায়ে ফেটে আগুন ধরে যায়। আগুন বেশি না লাগলেও ধোয়া হয় বেশি। নাকে মুখে ধোয়া ঢুকে যাওয়া আর অতিরিক্ত ভয় পেয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে রোদ্রি। সোফায় বসে হাঁটুতে হাতের কোনোই ঠেস দিয়ে দু হাতে মুখ চেপে বসে আছে নিরাত। একটু আগেই ডাক্তার এসে ইনজেকশন দিয়ে গেছে রোদ্রিকে। বলেছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। মীরা ফোন করে বলাতে রিদানও তাড়াহুড়ো করে অফিস থেকে চলে এসেছে। সেও রোদ্রির পাশেই বসে আছে। কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। সবাই রোদ্রির প্রতি ভালোবাসাটা প্রকাশ করতে পারলেও নিরাত পারছে না সে রোদ্রিকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে। রান্নাঘর থেকে রোদ্রির চিৎকার শুনে তার আত্মাটা কি পরিমাণে কেঁপে উঠেছিল সেটা কেবল সেই জানে। ধীরে ধীরে চোখ খুলে রোদ্রি। আশেপাশে তাকিয়ে কিছুটা সময় লাগে তার ব্যাপারটা বুঝতে। রিদান এগিয়ে এসে গালে হাত রাখে, নরম গলায় বলে, শরীর খারাপ লাগছে বোন? না, আমি ঠিক আছি ভাইয়া। বলেই রিদানের সাহায্যে উঠে বসলো রোদ্রি। ক্লান্ত লাগছে, বিছানায় হেলান দিয়ে বসলো সে। রুদ্রিমা, আমার জন্য তোমার আজকে এত বড় একটা বিপদ হতে গিয়েছিল। আমাকে মাফ করে দিও। আরে আপনি কি সব বলছেন আন্টি? আপনার জন্য হবে কেন? এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। জি চাচি, আপনাকে কতবার বললাম আপনি নিজেকে দোষারোপ করবেন না প্লিজ। কথার মাঝে রোদ্রির দিকে স্যালাইন মিশানো পানির গ্লাস এগিয়ে দিল নিরাত। মৃদু কণ্ঠে বলল, এটা খেয়ে নিন, পুরোটা শেষ করবেন। এতক্ষণে নিরাতকে লক্ষ্য করে রোদ্রি। লোকটার চোখ মুখ বিমর্ষ হয়ে আছে। উচ্চস্বরে কথা না বলেও কি সুন্দর শাসন করে নিরাত। বিনা বাক্য পুরোটা শেষ করলো রোদ্রি। নিরাত ঠাই দাঁড়িয়েছিল এতক্ষণ। খাওয়া শেষ হলে পানির গ্লাসটা নিয়ে পাশের টেবিলে রাখতে রাখতে বলল, ওকে কিছু খাবার খাইয়ে দেন ভাবি, তারপর ওষুধ খেয়ে কিছুক্ষণ ঘুমালেই দুর্বলতা কেটে যাবে। মীরা বসে বসে রোদ্রিকে খাই দিচ্ছে। জরুরি মিটিং পড়ে যাওয়ায় রিদান কিছুক্ষণ আগেই আবার অফিসে চলে গিয়েছে। বলেছে রাতে এসে রোদ্রি আর মীরাকে নিয়ে যাবে। নিরাত সোফায় বসে কোনো স্ক্রল করছে আর একটু পরপর আর চোখে রোদ্রিকে দেখছে। খাওয়া শেষ হলে মীরা প্লেট রাখতে নিচে চলে যায়। রুমে শুধু নিরাত আর রোদ্রি। উঠে যে পাতা থেকে ওষুধটা বের করে রোদ্রির মুখের সামনে ধরে নিরাত। হা করেন। একবার তাকিয়ে ছোট্ট করে মুখ খুলে রোদ্রি ওষুধটা দিয়ে পানিটাও নিজ হাতে খেয়ে দেয় নিরাত। ঠোঁটের কোণে লেগে থাকা পানি আলতো করে মুছিয়ে দিয়ে বলে,
এখন চুপ করে ঘুমান, রেস্ট নিলে ভালো লাগবে। মিস্টার নীরাদ। রুম থেকে বের হয়ে যাচ্ছিল নীরাদ, রোদ্রির ডাকে পেছনে ফিরল সে। কিছু লাগবে? ও, আপনাকে অনেক ধন্যবাদ আমায় বাঁচানোর জন্য। কিছুক্ষণ স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো নীরাদ, তারপর বেশ শান্ত স্বাভাবিক গলায় বলল, আমি তো আপনাকে বাঁচাইনি, বাঁচিয়েছি নিজেকে। আমার সম্পূর্ণটা জুড়েই তো আপনি। আমার অস্তিত্বের প্রতিটা কোণায় কোণায় আপনার বিচরণ। অন্তত নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য হলেও আপনাকে বাঁচানো খুব জরুরি ছিল। নিজের অস্তিত্ব না থাকলে তো মানুষ বাঁচে না, তাই না মিস রুদ্রে? রোদ্রি কিছু বলল না বললে ভুল হবে, সে আসলে বলার অবস্থায় নাই। মুচকি হাসলো নীরাদ। আচ্ছা, বাদ দিন এসব কথা, আপনার এসব নিয়ে না ভাবলেও চলবে, আপনি ঘুমান। বলে দরজা আটকে বের হয়ে গেল নীরাদ। রোদ্রি বুঝতে পারছে না তার কেমন রিয়াক্ট করা উচিত। মাথাটা একেবারেই খালি খালি লাগছে। নীরাদের একেবারেই স্বাভাবিকভাবে বলা কথাগুলো প্রচণ্ড অস্বাভাবিকভাবে ভাবিয়ে তুলছে রোদ্রিকে। রাতের বেলা বেডে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল নীরাদ। হঠাৎ পাশে চোখ পড়তে খানিকটা হেসে উঠল সে। এখানে একটু আগে ঘুমিয়েছিল রোদ্রি, জায়গাটায় এক হাত রাখলো সে। বিড়বিড় করে বলল, আপনাকে এখানে পার্মানেন্ট ভাবে আনার ব্যবস্থা খুব শীঘ্র করছি আমি। কেটে গেছে বেশ কিছু সময়। আজকে রোদ্রির ফাইনাল সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে। বেশ ভালো রেজাল্ট করেছে রোদ্রি। ভাই ভাবিকে রেজাল্ট জানিয়ে অনুমতি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে বের হলো রোদ্রি। বিকেলবেলা ক্লান্ত ভঙ্গিতে বাসায় ঢুকলো সে। ঢুকে মনিরা আহমেদকে ডেকে কিছুটা অবাক হলেও খুশি হলো। হৃদন আর মীরার সাথে কিছু একটা আলোচনা করছিলেন তিনি। রোদ্রির সালাম দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। অর্ধেক সিঁড়ি উঠতেই একটা কথা কানে আসলো তার। সেখানেই থমকে দাঁড়িয়ে গেল সে। রোদ্রিকে আলো আমার ছেলের বউ করতে চাই রিধান। মীরাকে রুমে ঢুকতে দেখে নড়ে চড়ে বসলো রোদ্রি। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। মীরা বেশ বুঝতে পারছে রোদ্রি মনিরা বেগমের কথাটা শুনেছে, আর তার আন্দাজ মতে রোদ্রি নীরাদকে ভালোবাসে, তাই আর তার অমত হওয়ার কথা না। কিন্তু শুধু আন্দাজের ওপর ভিত্তি করেই সে আগেরবারের মতো কোনো ভুলের পুনরাবৃত্তি ঘটাতে চায় না। মীরাকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু কণ্ঠে বলল রোদ্রি, বসো ভাবি। তোর সাথে কিছু কথা ছিল রোদ্রি। হ্যাঁ বলো। তুই হয়তো চাচির কথা শুনেছিস, তাই না? হুম। তাহলে তোর কি মত? কিছুক্ষণ চুপ থাকে রোদ্রি, তারপর বলে, তোমরা যা ভালো মনে করো। রোদ্রির কথাই হতাশ হয় মীরা। মেয়েটা কখনোই মুখ ফুটে কিছু বলতে পারে না, একেবারেই চাপা স্বভাবের। দেখ রোদ্রি, বিয়েটা হবে তোর আর নীরাদের, সংসার করবি তোরা। সেখানে তোর মতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো যদি আপত্তি থাকে তাহলে বল, আমি এক্ষুনি চাচিকে মানা করে দিব। তোকে তো তোর ইচ্ছেটা জানাতে হবে বাচ্চা। প্রচন্ড লজ্জা নিয়ে এবার মুখ ফুটে বলেই দেয় রোদ্রি। আমার আপত্তি নেই ভাবি। হাসি ফুটে ওঠে মীরার ঠোঁটের কোণে। রোদ্রির মাথায় হাত বুলিয়ে দিল সে। মীরার রুম থেকে বেরিয়ে যায়। ঘরে লাইট নিভিয়ে দেয় রোদ্রি। আনমনে নিজেকে প্রশ্ন করে, সে কি সত্যি নীরাদকে ভালোবাসে? উত্তরটা সে জানে না, আসলেই জানে না। সে শুধু জানে নীরাদের সংস্পর্শ তাকে শান্তি দেয়। কেমন একটা নিরাপদ অনুভব হয়। মনে হয় হ্যাঁ, এমন একটা আস্থাপূর্ণ ভরসাপূর্ণ মানুষই তো সবাই চায়। ফোনের রিংটনে ঘুম ভেঙে যায় রোদ্রির। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিল সে। পাশ থেকে ফোনটা নিয়ে স্ক্রিনে চোখ পড়তে এক লাফে উঠে বসে। স্ক্রিনে স্পষ্ট অক্ষরে লেখা, মিস্টার নীরাদ ইজ কলিং। এত রাতে নীরাদ কেন কল দিয়েছে? অবশ্য এখন এত রাত না, মাত্র 11:30 বাজে। সেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। নীরাদ নিশ্চয়ই তাদের বিয়ের ব্যাপারে বলতে ফোন করেছে। কিভাবে কি বলবে সেসব ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করলো সে। হ্যালো মিস রুদ্রে, জি বলেন। আপনি ঘুমিয়েছিলেন? তাহলে পরে ফোন দিব। না না, বলেন, সমস্যা নেই। আপনার রেজাল্ট খুব ভালো হয়েছে, কংগ্রেচুলেশন। ধন্যবাদ। কাল কি ফ্রি আছেন? হুম। আচ্ছা ঠিক আছে, ঘুমান আপনি। কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে যে ঘুমিয়েছিলেন। গুড নাইট। গুড নাইট। সকালবেলা শাওয়ার নিয়ে বের হতেই বিছানার উপর কয়েকটা প্যাকেট দেখতে পেল রোদ্রি। ব্রুকুচকে এগিয়ে গিয়ে একটা প্যাকেট হাতে নিতেই পেছন থেকে মীরা বলল,
দেখ তো তোর পছন্দ হয় নাকি। সকাল সকাল নীরাদ এত কিছু পাঠিয়েছে তোর জন্য, সন্ধ্যায় ওরা আসবে আংটি পরাতে, এগুলো পরেই তৈরি হয়ে নিস। ছেলেটা অনেক শখ করে পাঠিয়েছে। আজকেই? হ্যাঁ, নীরাদ নাকি চাইছে যত দ্রুত সম্ভব বিয়েটা করে ফেলতে। তোর সাথে কথা হয়নি ওর? হয়েছে, কিন্তু এই বিষয়ে মীরার ফোন বেজে ওঠে। রদ্রিকে বলে, তোর ভাই ফোন দিয়েছে, আমাদেরও তো একটা প্রস্তুতির ব্যাপার আছে। বলে ফোন কানে লাগিয়ে ব্যস্ত ভঙ্গিতে রুম থেকে বের হয়ে যায়। একটা একটা করে প্যাকেট খুলছে আর অবাক হচ্ছে রৌদ্রি। একটা মানুষের পছন্দ এতটা সুন্দর কি করে হতে পারে ভেবে পায় না রৌদ্রি। হঠাৎই ফোনের টুংটাং শব্দে চমকে ওঠে সে। হাতে নিয়ে দেখে নীরাদের মেসেজ। পছন্দ হয়েছে রোদ্রে? সকালে নীরাদের পাঠানো সবুজ রঙের জামদানি শাড়িটাই পরেছে রৌদ্রি। হালকা সুতোর কাজ করা শাড়িটার মধ্যে চুলগুলো খোপা করে ফুল গুজে দেয়। এই গাজরাটাও নীরাদের দেয়া উপহারের সাথেই ছিল। কানে আর গলায় হালকা স্বর্ণের গহনা আর মুখে হালকা সাজ। সচরাচর শাড়ি পরা হয় না রৌদ্রির, তাই শাড়ি সামলাতে বেশ ঝামেলা পোহাতে হয়। নেহাতি নীরাদের দেয়া বলে নয়তো আজও 3 পিস পরেই কাটিয়ে দিত সে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল সে। হঠাৎই কারো চিৎকারে চমকে উঠল সে। গলাটা তার চিরচেনা। তুই তো ভয় পাইয়ে দিয়েছিলি মৌ, এভাবে কেউ চিৎকার করে? দৌড়ে এসে রৌদ্রিকে জড়িয়ে মৌ। রৌদ্রের ছোট চাচার ছোট মেয়ে মৌ, বয়সে মাত্র 1.5 বছরের ছোট। যখন তারা ওই বাসায় ছিল তখন ওই ছিল রৌদ্রের একমাত্র সঙ্গী। কিন্তু এখানে আসার পর তেমন একটা দেখা হয়নি তাদের। আজ প্রায় অনেকদিন পর দেখা হলো, তাই হয়তো আবেগ ধরে রাখতে পারেনি মৌ। উফ, তোমাকে যা লাগছে না রূপু, দুলাভাই তো চোখ সরাতেই পারবে না। মৌয়ের মাথায় আলতো করে বাড়ি দিল রৌদ্রি। কান টেনে বলল, বেশি পেকে গেছিস না? আচ্ছা, কে কে এসেছে? আমি, আব্বু, আম্মু, আদিপ ভাইয়া, চাচা চাচি আসতে পারেনি। জানোই তো চাচির শরীর খারাপ, চাচিকে বাসায় একা রেখে চাচাও আসতে পারেনি। বুঝেছি। আচ্ছা, দুলাভাই দেখতে কেমন? আমি তো দেখিনি পর্যন্ত। তোমার কাছে ছবি আছে? আজকে আসলেই দেখে নিস বোন, ঠিক আছে? বলে গাল টেনে দিল মৌয়ের। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে রৌদ্রির। এর আগেও তো কতবার নীরাদের সামনে গিয়েছে সে, তবে আজ এতটা লজ্জা লাগছে কেন? সিঁড়ি দিয়ে এক হাতে কুচি সামলে নামছে সে। নামতে মীরা ঘোমটা টেনে দেয় তার মাথায়। ঘোমটা ধরে মুখ তুলে তাকাতেই সর্বপ্রথম নীরাদের চোখে চোখ পড়ে রৌদ্রির। গভীর দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে নীরাদ। নীরাদের পরনেও সবুজ পাঞ্জাবি। আচ্ছা, কি এত দেখছে লোকটা? দৃষ্টি যেন সেখানেই আটকে গেছে নীরাদের। রৌদ্রিকে কখনোই শাড়িতে দেখেনি সে, আজই প্রথম। সকালে কেবল শখ করেই শাড়িটা কিনেছিল রৌদ্রির জন্য। এখন মনে হচ্ছে তার শখ করাটা সার্থক। মৌ হাত ধরে নীরাদের পাশে বসালো রৌদ্রিকে। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল নীরাদ। সচেতনভাবে রৌদ্রির দিকে মাথা ঝুঁকালো সে। চাপা গলায় বলল, তোমাকে তো খুব সুন্দর লাগছে। নীরাদের মুখে তুমি শুনে অদ্ভুত ভালো লাগলো রৌদ্রির। নীরাদের থেকে অনেক ছোট হওয়া সত্ত্বেও নীরাদ সব সময় তাকে আপনি বলেই ডাকতো কিনা। লজ্জায় কিছুই বলতে পারল না রৌদ্রি। নীরাদের হাতে আংটি দিল মনিরা। এক হাতে আংটি নিয়ে আরেক হাত এগিয়ে দিলে রৌদ্রির দিকে এগিয়ে দিল নীরাদ। আলতো করে নীরাদের হাতের উপর হাত রাখলো রৌদ্রি। নীরাদ আংটি পরিয়ে দিতেই বড়রা আলহামদুলিল্লাহ বলে উঠল। হেসে উঠল নীরাদ। নিজের হাত বাড়িয়ে দিলে রৌদ্রিও আংটি পরিয়ে দেয় তাকে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবের বিভিন্নভাবে ছবি তুলছিল মৌ। আংটি পর্ব শেষ হতেই দ্রুত পায়ে এগিয়ে গেল সে। ব্যস্ত ভঙ্গিতে বলল, এই, এখন আমি ওদের ছবি তুলবো। রূপু, তুমি একটু চেপে বসো না, আর ভাইয়া আপনিও। রৌদ্রি না চাপলেও নীরাদ চেপে বসলো রৌদ্রির দিকে। ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, এত লজ্জা পেলে হবে? একটু তো হাসো। বেশ কিছু ছবি তুলে মৌ। তারপর ক্যামেরাটা আবিদের দিকে এগিয়ে দিয়ে বলে, আমার কিছু ছবি তুলে দে তো ভাইয়া, তোদের চক্করে আমার ছবি তোলা হলো না। বোনের কাণ্ডে না হেসে পারে না আবিদ। ক্যামেরাটা নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে সে। সবাই খাওয়া দাওয়া করছে, এতক্ষণ সেখানেই ছিল রৌদ্রি। সবাই একটু ব্যস্ত হতেই উপরে উঠে যায় রৌদ্রি। নিজের রুমের সামনে দাঁড়িয়ে নিচু হয়ে
শাড়ি টেনে ঠিক করে নেয়। শাড়ি পরতে অসুবিধা হয় তোমার? পেছন থেকে নীরাদের কণ্ঠ শুনে হকচকিয়ে যায় রোদ্রি। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, না আসলে সচরাচর পড়া হয় না তো, তাই একটু পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। ও, তাহলে বিয়ের পর শাড়ি পরার প্ল্যান বানাবে? হুম। একটা ডোন্ট কেয়ার ভাব নেয় রোদ্রি। সব সময় কি তাকে লজ্জায় ফেলবে নাকি নীরাদ? হ্যাঁ, তো আপনার কোনো সমস্যা? না তো, আমার কোনো সমস্যা নেই। বলে হেসে দেয় নীরাদ। এ যেন তৃপ্তির হাসি। রাতের বেলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নীরাদ, মনে মনে ভাবছে, আর মাত্র কিছুদিন রোদ্রি, তারপরেই তোমাকে সম্পূর্ণভাবে নিজের করে পাবো। পুরো ছাদ সাজানো হচ্ছে ফুল দিয়ে, লাইটিং করা হচ্ছে আনাচে কানাচে। নীরাদ বাসার ছাদটা বেশ সুন্দর আর বড়, এজন্য এখানেই হলুদ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিয়েতে অযথা খরচ করা রোদ্রির পছন্দ না, তাই কিছুটা সাধারণভাবে বিয়েটা করতে চায় সে। মৌ কালকে এখানেই থেকে গিয়েছিল। বিকেল হতেই রোদ্রিকে জোর করে বসিয়ে সাজাতে শুরু করে সে বোন বেশি সাজ দিস না প্লিজ, ভূতের মতো সাজার থেকে না সাজাই ভালো। ধুর, আমি কি তোমাদের ভূত সাজাবো নাকি? করুণ কণ্ঠে রৌদ্রি বলে। জবাবে জোরপূর্বক হাসলো রৌদ্রি। প্রথমত সাজগোজ তার অপছন্দ না হলেও তেমন পছন্দও নয়। দ্বিতীয়ত ঘন্টার পর ঘন্টা বসে বসে মেকআপ করার মতো ধৈর্য তার নেই। সে বরাবরই খুব অস্থির একটা মেয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পরছিল নীরাদ। পরনে তার হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা। তাড়াতাড়ি চুলটা ব্রাশ করে ফোন হাতে সোজা ছাদে গেল সে। তাদের কোনো আত্মীয় নেই, শুধু তার মা আর সে। নীরাদের বাবা মা ভালোবেসে পরিবারের অসম্মতিতে বিয়ে করেছিল। তারপর থেকেই তাদের সাথে পরিবারের কারো কোনো সম্পর্ক নেই। ছাদের যে লাইটিং এর কাজ দেখছিল নীরাদ। রৌদ্রির যেহেতু জমকালো পছন্দ নয়, তাই হালকা আলোয় ছাদটাকে স্নিগ্ধ করে তোলার প্রচেষ্টা। হলুদ রং আর সাদা পাড় দিয়া একটি শাড়ি পরেছে রৌদ্রি। পরনের গহনাগুলো গোলাপ ফুলের আর্টিফিশিয়াল ফুল নয়, একদম তাজা ফুল। হলুদ শাড়ির সাথে লাল গোলাপের গহনাগুলো যেন একটু বেশি মানিয়ে গেছে। নিজেকে আয়নায় দেখে মৃদু হাসলো রৌদ্রি। তার আজকে হলুদটাও আবার নীরাদের সাথে ভাবতেই কেমন অবাক লাগছে। এই তো কয়দিন আগেই আকস্মিকভাবে তার সাথে নীরাদের দেখা হয়েছিল। জীবনের অতি অনাকাঙ্ক্ষিত অধ্যায়গুলো মনে হয় এমন হঠাৎ করেই হয়। নীরাদের বাসায় ঢুকতেই মনিরা এগিয়ে আসলো। মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মাশাআল্লাহ, তোমাকে খুব সুন্দর লাগছে মা। মনিরার কথা শেষ হতে না হতেই মৌ ফট করে বলল, আরে আন্টি, আপনার ছেলের পছন্দ আছে বুঝলেন। রোদ্রি থতমত খেয়ে মৌয়ের দিকে তাকালো। এই মেয়েটা যে কি! মৌয়ের কথায় শব্দ করে হেসে দিল সবাই। এই ফুলগুলো নিচে রেখে আসো, আর তারগুলো সরাও, দেখতে বাজে লাগছে। আর এতটুকু বলেই থেমে গেল নীরাদ। রোদ্রিকে দেখে থমকে গেল, যেন সাক্ষাৎ ফুলপরি। আর কি স্যার? না, কিছু না, যাও। ছাদের ডেকোরেশন দেখে মুগ্ধ রোদ্রি। এত সুন্দর লাগছে, শুধু ফুল আর লাইট দিয়েই সাজানো, তবু অসম্ভব সুন্দর। রোদ্রি আর নীরাদ বসলে বেশ কয়েকটা ছবি তুলে নিল মৌ। সমস্যা কি তোমার? নীরাদের এমন রাগী গলা শুনে দ্রুত ওর দিকে তাকালো রোদ্রি। জি মানে? মানে তো জ্বালাচ্ছ কেন? হ্যাঁ, রোদ্রির মুখটা চুপসে গেল। করুণ কণ্ঠে বলল, আপনি এভাবে কেন বলছেন? আমি কি করেছি? রাগী ভাবটা আর ধরে রাখতে পারল না। নীরাদ হেসে দিল। আদর মাখা কণ্ঠে বলল, করেছো তো, ইনফ্যাক্ট এখনো করছো। এই যে আমাকে বারবার পাগল করছো, আমার মাথার ভেতর সারাক্ষণ ঘুরঘুর করছো। তোমার রূপে যে আমি বারবার মুগ্ধ হচ্ছি রুদ্রে, কি করা যায় বলো তো? রোদ্রি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সে ভেবেছিল নীরাদ আসলেই রাগ করেছে। কিছু করা লাগবে না আপনার। আপনি তাকিয়েন না আমার দিকে, তাহলেই তো হয়। তাকাবেন না, মুগ্ধ হবেন না। বলে একটা গা জ্বালানো হাসি দিল রোদ্রির। আমার বউর দিকে আমি তাকাবো না? রোদ্রি হাসি বন্ধ করে নীরাদ বউ বলায় লজ্জায় আড়ষ্ট হয়ে যায় রোদ্রি। বউ? হ্যাঁ, বউই তো। সে বউ, তার নীরাদের বউ। নীরাদ আরবারও হাসে। তার লজ্জাবতীর কানে ফিসফিসিয়ে বলে, বউ? এত লজ্জা রাখো কোথায় বউ? আপনার মাথায়। চুপ করেন তো।
এভাবেই বিভিন্ন খুনসুটির মধ্য দিয়ে সবার হলুদ লাগানো শেষ হয়। সবার চোখ ফাঁকি দিয়ে রৌদ্রির গালে হলুদ লাগিয়ে দেয় নীরাদ। হলুদ করে ফিরতে বেশ দেরি হয়ে যাওয়ার বাসায় ফিরে গোসল করে ঘুমিয়ে গিয়েছিল রৌদ্রি। সকালে ঘুম থেকে উঠতেই দেখলো মৌ পাশে নেই, ওর সাথেই তো ঘুমিয়েছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 11টা বাজে। এত বেলা হয়ে গেছে অথচ ওকে কেউ ডাকেনি কেন? নিচে নেমে দেখলো ওর চাচা চাচিরা সবাই আছে। সকালেই হয়তো চলে এসেছে। সন্ধ্যায় ছোট আয়োজন করে রৌদ্রির বিয়ে পড়ানো হবে। যদিও রিদানের ইচ্ছে ছিল বোনের বিয়ে ধুমধাম করে দিবে, তবে রৌদ্রির ইচ্ছাটাকেই প্রাধান্য দিয়েছে সে। হঠাৎই মৌ দৌড়ে আসলো, উৎফুল্লভাবে বলল, চলো চলো আপু, তোমাকে মেহেদি লাগিয়ে দিই। মৌয়ের কথার মাঝে মীরা বলল, আরে মেয়েটা কিছু খাক আগে, নাস্তাটা করে নি, তারপর না হয় মেহেদি লাগিয়ে দিস। এমনিও আজকে একটা বিশেষ দিন, বিভিন্ন কাজে পরে খাওয়ানোর আর সময় পাবে না। আচ্ছা যাও, খেয়ে নাও। বলে একটা বোকা বোকা হাসি দিল মৌ। বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছে রৌদ্রির। মৌ বসে বসে গভীর মনোযোগ দিয়ে মেহেদি লাগাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে নিখুঁতভাবে রৌদ্রির হাতে মেহেদি লাগাতে পারাটাই তার জীবনের মূল লক্ষ্য। রৌদ্রি অধৈর্য গলায় বলল, মৌ আর কত লাগাবি? হয়েছে তো, অনেক সুন্দর লাগছে। আরে ধুর, চুপ থাকো তুমি। ভাইয়া বলে দিয়েছে তোমাকে পুরো 2 হাত ভরে মেহেদি লাগিয়ে দিতে। যদি না লাগাও তাহলে জোর করার পারমিশনটাও দিয়ে দিয়েছে, বুঝলাম? সো এখন নো কথাবার্তা। মৌয়ের কথায় রৌদ্রি অবাক হওয়ার শেষ পর্যায়ে পৌঁছে গেল। ভ্রু কুঁচকে বিস্মিত নয়নে বলল, মানে? মৌয়ের হুঁশ ফিরল এতক্ষণে। কোনো কথায় পেটে চেপে রাখতে পারে না সে। নীরাদ তাকে বলেছিল রৌদ্রিকে না বলতে, তবুও সে বলেই দিল। জিভে কামড় দিয়ে বলল, না কিছু না। উনি তোকে কি বলেছেন? কাচুমাচু হয়ে গেল মৌ। আসলে আপু, ভাইয়া বলেছে তোমাকে মেহেদি লাগিয়ে দিয়ে সুন্দর করে ছবি তুলে তাকে পাঠাতে। তোমাকে অবশ্য বলতে নিষেধ করেছিল, কিন্তু আমি তো বলেই দিলাম। বাদ দাও, তুমি ভাইয়াকে না বললেই হবে। আচ্ছা, বলবো না বলে মুচকি হাসলো রৌদ্রি। তার কেমন যেন খুশি খুশি লাগছে, জানে না কেন, কিন্তু খুব খুশি লাগছে। ফোনের স্ক্রিনে থাকা ছবিটাতে রৌদ্রির মেহেদির রাঙা হাত দুটোর দিকে চেয়ে আছে নীরাদ। মেহেদির মাঝেই তার নামটা ফুটে আছে। হ্যাঁ, অবশেষে তার প্রেয়সীর হাতে তার নাম। কোমল হাত দুটো মেহেদির রঙে কেবলমাত্র তার জন্যই রাঙানো হয়েছে। বধূবেশী শুধু তার জন্যই অপেক্ষা করবে তার প্রেয়সী। ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার কথাটা ভাবতেও কেমন যেন প্রশান্তি অনুভব হয়। কনের সাজে একদম পুতুলের মতো লাগছে রৌদ্রিকে। লাল বেনারসির তার গায়ে, মোটামুটি ভারী সাজ, গয়নাগাটি পরানো পুতুলের মতোই বসে আছে সে। নিচে কাজী চলে এসেছে। নীরাদরাও হয়তো চলে আসবে কিছুক্ষণ পরেই তার মানুষটার অর্ধাঙ্গিনী হয়ে যাবে সে। তাদের অপ্রকাশিত ভালোবাসা পবিত্রতা পেয়ে যাবে। 3 বার কবুল বলে বিয়েটা হয়ে গেল রৌদ্রি আর নীরাদের। এখনো নীরাদকে দেখার সুযোগ হয়নি রৌদ্রির। কাজী তার সম্মতি নিতে উপরে এসেছিল। সে কবুল বলে সাইন করে দিতেই নিচে চলে গেল। সবার সাথে হাসি মুখে কথা বলছে নীরাদ। অবশেষে তাদের বিয়েটা হয়ে গেছে, কিন্তু রৌদ্রি এখনো নিচে নামছে না কেন? সে কি বুঝতে পারছে না তাকে বধূ বেশে দেখার জন্য নীরাদ কতটা উদ্গ্রীব? অপেক্ষার প্রহর শেষ হলো দুজনেরই। রৌদ্রিকে নীরাদের পাশে বসানো হলো। নীরাদ জানে রৌদ্রি বরাবরই বেশি লজ্জা পায়। আজও তার ব্যতিক্রম না, উল্টো আজ তো লজ্জা পাবার পরিমাণটা একটু বেশি। বউ বলে কথা। যদিও এই লজ্জা পাওয়াটাকে ভীষণ ভালো লাগে নীরাদের। ছবি তোলার জন্য একটু ক্লোজ হতে বললে নীরাদ এক হাত দিয়ে রৌদ্রিকে পেছন দিয়ে জড়িয়ে ধরে। ধীর কণ্ঠে বলে, এত লজ্জা না পেয়ে ক্যামেরার দিকে তাকান মিসেস নীরাদ। রৌদ্রি হেসে দেয়। নীরাদ মুগ্ধ হয়ে দেখে সে হাসি, নিজেও হেসে দেয়। এ যেন প্রাপ্তির হাসি, একরাশ পূর্ণতায় পরিপূর্ণ হাসি। গোলাপ দিয়ে সাজানো নীরাদের ঘর। বিয়ের শাড়ি পরে বিছানার মাঝখানটায় বসে আছে রৌদ্রি। চোখে মুখে ভর করেছে একরাশ লাজুকতা। দরজা খোলার আওয়াজে মুখ তুলে তাকায় রৌদ্রি। নীরাদ এসেছে। দরজাটা লাগিয়ে দিয়ে রৌদ্রির দিকে দৃষ্টি দিল নীরাদ।
গুটি গুটি হয়ে বিছানায় বসে আছে সে। ধীর পায়ে রোদ্রির পাশে যেয়ে বসে নীরাদ, হাত বাড়িয়ে রোদ্রির হাত দুটোকে আবদ্ধ করে। রোদ্রির চোখে চোখ রেখে বলে, আমার সামনে লজ্জার পর কিছুই নেই, ঠিক আছে? রোদ্রি উপর নিচে মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি দেয়। খেতে পেয়েছে? খেয়েছো কিছু? জি খেয়েছি, মা খাইয়ে দিয়েছে। নীরাদ হাসে। পুরুষ মানুষের জীবনে দুইজন নারীর ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। একজন তার মা আর আরেকজন তার স্ত্রী। আল্লাহর রহমতে নীরাদের জীবনের এই দুজন মানুষই খুবই ভালো। এক হাত রৌদ্রের গালে রেখে আলতো করে কপালে ঠোঁট ছোঁয়ায় নীরাদ। চোখ বন্ধ করে ফেলে রৌদ্রি। নীরাদের ভালোবাসার প্রথম ছোঁয়া। পাঞ্জাবির পকেট থেকে একটা বক্স বের করে নীরাদ খুলে 2টা স্বর্ণের চিকন বালা বের করে, নিজেই রৌদ্রির হাতে পরিয়ে দেয়। রৌদ্রির গালে হাত রেখে বলে, এটা কখনো করবে না, ঠিক আছে? আচ্ছা। ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসো। মেকআপ তুলে ভারী শাড়ি ছেড়ে হালকা কিছু পরে নাও। একটা সুতির শাড়ি পরে বেরিয়ে আসে রৌদ্রি। চুলগুলো ছাড়া, সামনের কিছু চুল ভিজে গেছে। বিছানার দিকে তাকিয়ে দেখে নীরাদ একপাশে আধশোয়া হয়ে বসে ফোন চালাচ্ছে। পরনে সাদা স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার। একসাথে ঘুমোতে প্রবলেম হবে? তাহলে আমি না হয় সোফা। কোনো সমস্যা নেই। বলে মুচকি হাসে রৌদ্রি। সাধারণভাবে বেশ স্নিগ্ধ লাগছে রৌদ্রিকে। নীরাদ মুগ্ধ নয়নে দেখে মেয়েটা শাড়ি পরে আছে এলোমেলো ভাবে। গায়ে জড়ানো শাড়িটা বারবার টানাটানি করছে সে। বুঝাই যাচ্ছে সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। নীরাদ নরম কণ্ঠে বলে, শাড়ি পরে আরামে শুতে পারবে না, অসুবিধা হবে। সকালে শাড়ি পরো, এখন কামিজ পরে নাও। কোনো অসুবিধা হবে না, আমি শাড়িই পরবো। শাড়ি না পরলে বিয়ে বিয়ে ভাব আসবে না। নীরাদ শব্দ করে হেসে দেয়। রৌদ্রি মুখ কুঁচকে তাকায়। সন্ধিহান কণ্ঠে বলে, হাসছেন কেন? আমি কি হাসার মতো কিছু বলেছি? না, ঠিক আছে, এখন ঘুমাও। কাল আবার বউ ভাগ, রেস্ট না নিলে পর অসুস্থ হয়ে পড়বে। নীরাদের পাশে যেয়ে শুয়ে পড়ে রৌদ্রি। লাইট নিভিয়ে দেয় নীরাদ। সারাদিনের ক্লান্তিতে কিছুক্ষণেই ঘুমিয়ে পড়ে রৌদ্রি। ঘুমের ঘোরে এক হাত মেলে দেয় নীরাদের বুকের উপর। হাতটা ছাড়িয়ে উঠে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে রৌদ্রি উঠে গেছে। পিটপিট করে তাকিয়ে আছে নীরাদের দিকে। ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে চুলটা আঁচড়াতে আঁচড়াতে বলে, ঘুম হয়েছে? হুম। উঠে কাপড় পাল্টে রেডি হয়ে নাও, মেহমানরা আসবে তোমাকে দেখতে। বলতে বলতে কাবার থেকে 2টো বক্স বের করলো নীরাদ। টেবিলে রেখে বলল, এই গহনাগুলো পরে নিও, আমি নিচে যাচ্ছি, রাতে রিসেপশন, অনেক কাজ আছে। রৌদ্রি টেবিলে রাখা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে শাড়ি পরে বেরিয়ে আসে। গহনাগুলো পরে নিচে চলে যায়। নিচে নামতেই দেখে মনিরা টেবিলে নাস্তা নিয়ে বসে আছে। পাশে মৌ আছে। কাল রাতে রৌদ্রির সাথে মৌ এসেছে। রৌদ্রি ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই চেয়ার টেনে বসলো। নাস্তা খাচ্ছে আর টুকটাক কথা হচ্ছে তাদের। হঠাৎই মনিরা বলল, তোকে কাল রাতে উপহার দেয়নি নীরাদ? মৃদু কণ্ঠে রৌদ্রি বলল, দিয়েছে। কি দিয়েছে? হাত বাড়িয়ে বালা দুটো দেখালো রৌদ্রি। বাহ আপু, খুব সুন্দর তো। মাশাআল্লাহ, তোরা সুখী হমা। বলে রৌদ্রির মাথায় হাত বুলিয়ে দিল মনিরা। নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় রৌদ্রির। এরকম শাশুড়ি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। ছোট থেকেই মায়ের আদর সেভাবে পায়নি সে। মায়ের অভাবটা সব সময় অনুভব হতো। যদিও ভাবি তাকে সব সময় মায়ের মতো করে আগলে রাখতো, তবুও ভাবিকে তো আর মা ডাকা যায় না। মনিরাকে সে মা বলে ডাকে। মা ডাকটাই মধুর। নীরাদের পুরো বাড়ি সাজানো হয়েছে। ঝলমলিয়ে উঠেছে আহমেদ ভিলা। একটা উৎসব ভাব। বিয়েটা রৌদ্রির ইচ্ছায় ছোট করে হলেও রিসেপশনটা নীরাদ বড় আয়োজন করেই করবে। নীরাদের অফিসের মানুষজন আসবে, বন্ধুরা আসবে। তার উপর নীরাদের ইচ্ছা দেখে আর না করতে পারেনি রৌদ্রি। সেই সুবাদেই জমকালো আয়োজন করেছে নীরাদ। মেহমান আসা শুরু করে দিয়েছে। খালি বাড়িটা মানুষজনে পরিপূর্ণ। রৌদ্রির পরিবারের সবাইও চলে এসেছে। সফল বিজনেসম্যান নীরাদ আহমেদের স্ত্রীকে দেখার জন্য মুখিয়ে আছে সবাই। এমন সময় লাইট কিছুটা নিভিয়ে গেল। সিঁড়ির ওপর যে পড়ল সব লাইট।
সবার চোখ এখন সেদিকেই। রৌদ্রির হাত ধরে সিঁড়ি দিয়ে নামছে নীরাদ। এত মানুষ দেখে যাতে রৌদ্রি নার্ভাস না হয়ে তাই শক্ত করেই হাতটা ধরে আছে সে। প্রেস মিডিয়ার কয়েকজনও এসেছে তারা ছবি তুলতে। নীরাদ অবশ্য চেয়েছিল এরা যেন না আসে, পরে ভাবলো ওর বিয়ের ব্যাপারটা এরা আবার খারাপভাবে প্রচার করতে পারে, সে যেটা না হওয়াই ভালো। একটা কালো রঙের গাউন রৌদ্রির পরনে, গাইনের মাঝে কালো পাথরগুলো ঝলমল করছে। পরনের গয়নাগুলো ডায়মন্ডের চিকচিক করছে, সেগুলো কানে গলায় হাতে। নীরাদ পরেছে ব্ল্যাক স্যুট, আগে গোড়ায় কালো পরেছে সে। দুজনকে দেখে সে কারোরই চোখ আটকে যাবে। উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে আছে, সবার মুখে একটাই বুলি, মেড ফর ইচ আদার। সিঁড়ি থেকে নেমে নীরাদ রৌদ্রির হাত ছেড়ে নরম কণ্ঠে বলল, যাও ভাই ভাবির সাথে দেখা করো। রিদান মীরা এগিয়ে এসে রৌদ্রিকে জড়িয়ে ধরলো। মাত্র একদিন হয়েছে রৌদ্রির তাদের থেকে দূরে, তাতেই যেন বহু কাল মনে হচ্ছে তাদের। বোন সুখে আছে দেখে খুশি হয়ে ওঠে রিদানের মন। আজ ভাই হিসেবে সার্থক সে। কেমন আছিস বোন? ভাইকে মনে পড়েনি? পড়েছে, খুব মনে পড়েছে। কাদো কাদো কণ্ঠে বলে রৌদ্রি। এই এখন আবার কান্না করে দিস না পাগলি মেয়ে, সাজ নষ্ট হয়ে যাবে কিন্তু, ভূতের মতো দেখাবে তারপর, বুঝিস? রৌদ্রি হেসে দেয়, কিছু বলবে তার আগে নীরাদ বলে, আমার বউকে কাটলেও ভূতের মতো দেখাবে না ভাবি। হয়েছে। বলেই হাসলো মীরা। তার হাসিতে হাসি মিলালো রিদানও। স্টেজে উঠে মাইক হাতে নিল নীরাদ। ভরাট কণ্ঠে স্বাগত জানালো সবাইকে। রৌদ্রিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিল সবার কাছে। ফর্মালিটি শেষ করে স্টেজে বসলো তারা। সবাই এসে এসে ছবি তুলছে তাদের সাথে। রাত প্রায় 12টা বাজে। মেহমানরা চলে গেছে ঘন্টাখানেক আগেই। এতক্ষণ পরিবারের সবাই মিলে কথা বলছিল। বেশি রাত হয়ে যাওয়াটা রিদান, মীরা আর ওর চাচারা একটু আগেই রওনা দিয়েছে। রৌদ্রির মুখ থেকে হাসি সরছিলই না। ভাই যাওয়ার সময় মনটা একটু খারাপ হয়েছিল তার। পরক্ষণেই নীরাজ যখন বলল কাল দেখা করিয়ে নিয়ে আসবে, তখন থেকে সেই খারাপ লাগাটাও চলে গিয়েছে। ঘুমানোর জন্য বিছানাটা একটু ঝেড়ে দিচ্ছিল রৌদ্রি। নীরাজ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। বালিশগুলো ঠিক জায়গায় দিয়ে নীরাজকে বলল রৌদ্রি, আপনি এখন ঘুমাবেন না? হ্যাঁ এই তো কাজ শেষ আমার। বলে ল্যাপটপটা বন্ধ করে দিল নীরাজ। সেই সময় ফোনটা টুংটাং শব্দ করে উঠল রৌদ্রি। এত রাতে কে মেসেজ করেছে ভেবে দ্রুত ফোনটা হাতে নিল রৌদ্রি। মেসেজটা দেখে ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার। মুখের হাসিটা মিলিয়ে গেল মুহূর্তেই। নীরাজ জিজ্ঞাসু দৃষ্টিতেই তাকিয়ে আছে। ভয়ের তো চোখে কাঁপা কাঁপা হাতে ফোনটা এগিয়ে দিল সে নীরাদের দিকে। নীরাদের সাথে খুব সুখে আছো জান? সুখ কি বেশি দিন সইবে? চোখ কান খোলা রেখো জান, তোমার নীরাদকে আবার আমি নিয়ে না যাই। তুমি তো আমার খুব প্রিয়, তাই তোমার প্রিয় মানুষগুলোও আমার খুব প্রিয় জান। ব্যাস এতটুকুই লেখা মেসেজটা অপরিচিত নাম্বার থেকে এসেছে। তবে এটা যে ফারহান পাঠিয়েছে সেটা বুঝতে একদমই কষ্ট হয়নি নীরাদের। মেসেজটা দেখে যতটা না রাগ হচ্ছে নীরাদের, তার থেকে বেশি রাগ হচ্ছে ফারহানের রৌদ্রিকে জান বলে সম্বোধন করায়। রাগে মাথায় রক্ত উঠে গেছে নীরাদের, চোখগুলো লাল হয়ে গেছে। সহজে রাগে না সে, তবে সে তার রাগী রূপ দেখেছে, সে আর দ্বিতীয়বার রাগানোর সাহস করবে না। রৌদ্রির অবস্থা কাঁদো কাঁদো, চোখ ছলছল করছে তার। অল্পতেই ভয় পেয়ে যায় সে। ফারহানের ব্যাপারে সে এমনিতেই ভীতু, তার উপর সে থ্রেট দিয়েছে তার ভালোবাসার মানুষকে নিয়ে। নীরাদ ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। রাগ কমানোর চেষ্টায় অব্যাহত সে। অন্তত রৌদ্রির সামনে তার রাগী রূপটা প্রকাশ হতে দিতে চায় না নীরাদ। সে চায় না তার রৌদ্রি তাকে ভয় পাক। গেঞ্জির হাতায় টান পড়তেই রৌদ্রির দিকে তাকায় সে। এক হাত দিয়ে তার হাতের বাহু খামচে ধরেছে রৌদ্রি।
রোদ্রির চোখের দিকে তাকিয়ে থমকায় সে। রোদ্রির চোখে জল, কাঁদছে রোদ্রি। নীরা দ্রুত ঝুঁকে যায়, এক হাঁটু বিছানায় ভর দিয়ে এক হাত রোদ্রির চুলের ভাঁজে দিয়ে রোদ্রির মাথাটা তার বুকে চেপে ধরে, আরেক হাতে দিয়ে পিঠে হাত বুলিয়ে দেয়। স্নেহের কণ্ঠে ধীরে ধীরে বলে, রোদ্রি, কাঁদে না, কান্না থামাও। কান্নার মাঝেই থেমে থেমে রোদ্রি বলে, আপনার কিছু হয়ে গেলে আমি আমি আরে আমার কি হবে পাগলি? ও কিছু করতে পারবে না আমার। তুমি শুধু শুধু কাঁদছো। ও শুধু আমাদের ভয় দেখাতে চাইছে। তোমার নীরাদ কি এতটাই ভীত বলো? কিছুটা শান্ত হয় রোদ্রি। নীরাদ মাথা কিছুটা নামিয়ে রোদ্রির মাথা কপালের দিকে চুমু দেয়। এবার কান্না থেমে যায় রোদ্রির। নীরাদকে শক্ত হাতে জড়িয়ে ধরে। নীরাদও কিছু বলে না। কিছুক্ষণ পর রোদ্রি কাপা গলায় বলে, উনি যদি ইস, ওকে নিয়ে আর কোনো কথা না, ওকে? হুম। রোদ্রিকে আলতো করে ছাড়িয়ে নেয় নীরাদ। সামনে বসে এক হাত গালে রাখে আর এক হাত দিয়ে মুখের চুলগুলো কানের পিছে গুজে দিয়ে চোখ মুছে দেয়। কখনো কাঁদবে না, তোমার কান্না যে আমার সহ্য হয় না। রোদ্রির প্রত্যুত্তর না পেয়ে আবার বলে উঠে যায় নীরাদ, যে লাইট বন্ধ করে দেয়। একপাশে শুয়ে রোদ্রিকে কাছে টেনে নেয়। নীরাদের বুকে মাথা রেখে ঘুমিয়ে যায় রোদ্রি। এই মুহূর্তে এই জায়গাটাই তার সবচেয়ে নিরাপদ মনে হচ্ছে, যেখানে নিশ্চিন্তে ভরসা করা যায়। সকালে ঘুম থেকে উঠে নিজেকে নীরাদের বাহু ডরে আবদ্ধ অবস্থায় পায় রোদ্রি। লাল আভা চলে আসে তার গালে। নীরাদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আলতো করে কোমর থেকে নীরাদের হাতটা সরাতে চায় সে, তবে ব্যর্থ হয়। হাতটা একটু নাড়াতেই নড়ে চড়ে ওঠে নীরাদ। ঘুম ঘুম কণ্ঠে বলে, আমি উঠবো, ছাড়ুন। নীরাদ ছাড়ে না, বরং আরো শক্ত করে ধরে ঘুমায়। রোদ্রিও আরো কি করবে? লোকটার ঘুম ভাঙাতেই ইচ্ছে করছে না, তাই অগত্যা সেও শুয়ে থাকে। 10টা বাজলেই অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় নীরাদের। হাত বাড়িয়ে সেটা বন্ধ করে নীরাদ রোদ্রির দিকে তাকিয়ে দেখে সে আগে থেকেই জেগে তার দিকে তাকিয়ে আছে। নীরাদ হেসে দেয়। সদ্য ঘুম থেকে ওঠা মুখে সে হাসি অদ্ভুত সুন্দর লাগে। সারাদিন বেশ ভালোই কেটেছে রোদ্রির। মায়ের সাথে গল্পে মেতেছিল সে একজন। বিকেলের দিকে নীরাদ বেরিয়েছে অফিসের কাজে, অনেক গুরুত্বপূর্ণ মিটিং, তাই জরুরিভাবে যেতে হয়েছে তাকে। আজ যেতে পারেনি, তাই বলেছে কাল ভাইয়ের বাসায় নিয়ে যাবে। রোদ্রিও আপত্তি করেনি। টেবিলের খাবার সাজিয়ে নীরাদের জন্য অপেক্ষা করে সে। মনিরাও খায়নি, বলেছে নীরাদ আসলে তাকে ডেকে দিতে। 10টা বেজে গেলেও নীরাদ ফেরে না। রুমে যে নীরাদের নাম্বারে ফোন করে সে। কালকে রাতের অজানা সংশয়টা আবারও মাথায় ঝেঁকে বসে যখনই ওপাশ থেকে মেলি কণ্ঠে ভেসে আসে, This number is currently not reachable. Please try again later. মুখোমুখি বসে আছে ফারহান আর নীরাদ। নীরাদের ঠোঁটের কোণে বাঁকা হাসি। এক হাত দিয়ে টেবিলের উপর রাখা পেপার ওয়েটারটা ঘোরাচ্ছে সে। ফারহান থমথমে চেহারায় বসে আছে। তার অফিসে এসে তার উপরেই জোর খাটানো হচ্ছে, ব্যাপারটা সে একদমই মেনে নিতে পারছে না। ফারহানকে চুপ থাকতে দেখে নীরাদি বলল, কথা বলছিস না কেন? কোন সাহসে তুই রৌদ্রকে মেসেজ দিয়েছিস? রাগে চিৎকার করে ওঠে নীরাদ। রুদ্রি আমার, শুধু আমার। তুই ওকে ছলনা করে বিয়ে করছিস। আমার জানকে আমি আমার করেই ছাড়ব, দেখে নিস। ধৈর্যের বাঁধ ভেঙে যায় নীরাদের। এক হাত দিয়ে ফারহানের কলার চেপে দাঁড়া করায় সে। দাঁতে দাঁত চেপে বলে, মুখ দিয়ে আরেকবার জান শব্দটা বের করলে তোর জানটা কিন্তু আমি নিয়ে আসবো, সো বি কেয়ারফুল। বলেই ফারহানের মুখ বরাবর একটা ঘুষি দিয়ে ঝামটা দিয়ে ছেড়ে দেয় কলার। নাক আর ঠোঁটের কোণা দিয়ে রক্ত বেরিয়ে আসে ফারহানের। রক্তটা হাত দিয়ে মুছে নীরাদকে মারার জন্য তেড়ে আসে সে। নীরাদ শান্ত কণ্ঠে ব্রু উঁচিয়ে বলে, ডোন্ট ইউ ডেয়ার। ফারহান থেমে যায়। এই মুহূর্তে নীরাদকে ভয় লাগছে তার। সে ভাবেনি নীরাদের এমন রূপও থাকতে পারে। রুমের দরজা খুলে প্রবেশ করে ফারহানের বাবা হন্তদন্ত হয়ে ছুটে এসেছে সে। অস্থির দেখাচ্ছে তাকে। হাঁপাতে হাঁপাতে সে বলল, মিনিরাদ, আমার ছেলেকে ছেড়ে দিন। ওর ভুল হয়ে গেছে, আর কখনো এরকম কিছু হবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। ফারহান আপত্তিকর গলায় বলল, এসব কি বলছো তুমি ড্যাড?
ফারহানের বাবা ধমকে উঠে বলে, কোনো কথা বলবে না। তুমি আমার সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো। ফারহান চুপ করে যায়। সে বুঝতে পারছে অবস্থা বেগতিক। এখন কথা না বলাই শ্রেয়। নীরাদ তাদের কথা শুনে হাসে, তারপর হাসি থামিয়ে দুহাত পকেটে গুজে গম্ভীর গলায় বলে, দেখুন মিস্টার চৌধুরী, আপনার ছেলেকে আমি চাইলে এখনো মেরে ফেলতে পারি, কিন্তু মারছি না শুধু আপনার অনুরোধের জন্য। আপনি আমার অনেক বড়, আপনাকে সম্মান করে আমি আপনার কথা রাখছি। তবে এরপরও যদি ও আমার ওয়াইফের সাথে কোনো কিছু করার চেষ্টা করে, তখন কিন্তু আশা করি আপনি বুঝতে পারছেন। জি জি মেয়ে নিরাদ, আর এমন হবে না। নীরাদ উত্তর দেয় না। ফারহানের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বের হয়ে যায়। সোজা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। এক হাতে ফোনটা বের করে রোদ্রি এখনো ফোন দেয়নি ভেবে অবাক হয়। অন করতে গিয়ে দেখে ফোন অফ, মানে ফোনে চার্জ নেই। সিট বলে গাড়ির হ্যান্ডেলে বাড়ি দেয়। দ্রুত আরেকটা ফোন বের করে সে রোদ্রির নাম্বারে কল দেয়। অপরিচিত নাম্বার থেকে কল পেয়ে ভয় পেয়ে যায় রোদ্রি। ভাবে হয়তো ফারহান কল দিয়েছে। ফোনটা রিসিভ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হ্যালো, কে? রোদ্রির ভয়ার্ত কণ্ঠ শুনে নীরাদ দ্রুত বলে, আমি নীরাদ, তুমি চিন্তা করো না, একটা কাজে আটকে গিয়েছিলাম, ফোনের চার্জও শেষ, তাই ইনফর্ম করতে পারিনি। আমি আসছি, জাস্ট 20 মিনিট লাগবে। ওকে? নীরাদের বলা সবগুলো কথা মাথার মধ্যে ঘুরপাক খায় রোদ্রি। প্রশ্ন না করতেই সব উত্তর দিয়েছে নীরাদ। রোদ্রিকে চুপ থাকতে দেখে নীরাদ আবারও বলে, রোদ্রি। মৃদু শব্দে রোদ্রি বলে, জি ঠিক আছে, আপনি আসেন। এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে নীরাদ। ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে রোদ্রি। পাশে প্লেট সাজানো, তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে মেয়েটা। নিজেও খায়নি। নীরাদ কোনো রকম শব্দ না করে উপরে যায়। দ্রুত ফ্রেশ হয়ে নিচে নামে। রোদ্রি এখনো আগের মতোই ঘুমিয়ে আছে। নীরাদ যে মাথায় হাত রাখে, নরম গলায় ডাকে, রোদ্রি। একবার ডাকতেই মাথা তুলে তাকায় রোদ্রি। নীরাদের পরনের বাসার কাপড় দেখে বুঝতে পারে সে আগেই এসেছে। বিস্মিত কণ্ঠে বলে, আপনি কখন আসলেন? পাশের চেয়ার টেনে বসতে বসতে নীরাদ বলে, একটু আগে। রোদ্রির সামনে প্লেট রেখে বলে, মা খেয়েছে না? জি। বলে নীরাদকে খাবার বেড়ে দেয়। দুজনের খাওয়া শেষ হলে সব গুছিয়ে উপরে যায় রোদ্রি। রুমে ঢুকে দেখে নীরাদ বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে। কাপড়গুলো সোফায় ছড়িয়ে ছিটিয়ে রাখা। রোদ্রি যে সেগুলো ঠিক করে রাখে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো বেনি করে নেয়। পেছনে ঘুরতে নিলে ঘাড়ে কারোর নিঃশ্বাস অনুভূত হয়। পেছন থেকে রোদ্রির কোমর জড়িয়ে ধরে নীরাদ। রোদ্রির উন্মুক্ত কাঁধে ঠোঁট ছোঁয়ায়। হালকা কেঁপে ওঠে রোদ্রি। লজ্জা মাখা মেয়ে যাওয়া কণ্ঠে বলে, নীরাদ, কি করছেন? নীরাদ উত্তর দেয় না। রোদ্রিকে সামনে ঘুরিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। তার ঠোঁট জোড়া ক্রমশ রোদ্রির কাঁধে, গলায় বিচরণ করছে খুব গভীরভাবে। কাচের জানালা টেনে দেওয়া পর্দার ফাঁক দিয়ে সকালের মিষ্টি রোদের সূক্ষ্ম রশ্মি চোখের উপর পড়তেই নড়ে চড়ে উঠল রোদ্রি। ভোরের দিকে ঘুমিয়েছে সে। ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। কোনো মতে চোখ খুলে মুখটা পাশে ঘোরাতেই থমকে গেল সে। নীরাদ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরাদের নিঃশ্বাস এসে রোদ্রির চোখে মুখে আছড়ে পড়ছে। নীরাদের হাতের শক্ত বন্ধনে আবদ্ধ সে। নীরাদ মুচকি হেসে রোদ্রির এলোমেলো চুলগুলো মুখের থেকে সরিয়ে দিল। এখনো তার দৃষ্টি স্থিরভাবে রোদ্রির চোখে আটকে আছে। রোদ্রির চোখগুলো ছোট ছোট করে প্রশ্ন করে, এভাবে কি দেখছেন? আমার রোদ্রিকে। নীরাদের সোজা সাপটা উত্তর। রোদ্রি চোখ নামিয়ে নেয়। কিছুক্ষণ চুপ থেকে বলে, হাত সরান, উঠবো আমি। নীরাদ হাত না সরিয়ে ফট করে রোদ্রিকে ঘুরিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। হাতটা আলগা করে দিতেই রোদ্রি দ্রুত উঠে যায়। মনে মনে হাসে নীরাদ। ভাবে মেয়েটা এত লজ্জা পায়, বিয়ের পর লজ্জা যেন আরো বেড়ে গেছে। সে কি বোঝে না? তার লজ্জা মাখা চোখের চাহনি মিয়ে যাওয়া কণ্ঠে সে বারবার খুন হয়। ভাইয়ের বাসা থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে যায়। বিদায় নিয়ে দ্রুত গাড়িতে বসে নীরাদ। রোদ্রির সিট বেল্ট বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। খুব খুশি দেখাচ্ছে রোদ্রিকে। নীরাদ আর চোখে একবার পরখ করে নিল তাকে। তারপর সামনে তাকিয়ে ড্রাইভিংয়ে
মনোযোগ দিল। রোদ্রি আশেপাশে থাকলে সে কোনো কিছুতেই মন দিতে পারে না। তার অবচেতন মনের সকল অনুভূতি সেই রোদ্রিকে গিয়েই আটকে যায়। কবে কখন কিভাবে যে মেয়েটাকে এত বেশি ভালোবেসে ফেললো সে নিজেও জানে না। এসব ভাবতে ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তার। এতক্ষণ ধরে নীরাদকে পর্যবেক্ষণ করছিল রোদ্রি। ছিটে মাথা কাত করে এলিয়ে নীরাদের দিকেই তাকিয়েছিল সে। নীরাদকে এভাবে হাসতে দেখে ব্রো কুঁচকে এলো তার। জিজ্ঞাসু কণ্ঠে বলল, আপনি হাসছেন কেন? নীরাদ ফিরে তাকায় রোদ্রির মুখের দিকে তাকিয়ে কি যেন দেখে। রোদ্রি আবার বলে, হ্যাঁ বলেন। মাথা এভাবে রেখেছো কেন? ঘাড়ে ব্যথা করবে পরে। দেখি, সোজা করো। বলে নিজে রোদ্রির মাথা সোজা করে দেয়। রোদ্রি মুচকি হাসে। নীরাদের এই ছোট ছোট কেয়ারগুলো সে খুব করে ভালোবাসে। নীরাদ এমন ধাঁচের মানুষের মধ্যে পড়ে যারা কি না ভালোবাসতে বাধ্য করে। এরকম মানুষদের ভালো না বেসে থাকা যায় না। এদেরকে ভালোবাসা বাধ্যতামূলক, আর ভালো না বাসাটা প্রকৃতির নিয়মের বাইরে। জ্যামে আটকে আছে তাদের গাড়ি। নীরাদ ফোনে কার সাথে যেন কথা বলছে। রোদ্রি অধৈর্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। জ্যামের মধ্যে বসে থাকা তার কাছে প্রচণ্ড অসহ্য একটা বিষয়। গাড়ির ক্লাসে ঠক ঠক করে শব্দ, দুজনেই সেদিকে তাকায়। একটা বাচ্চা মেয়েকে দেখে গ্লাস নামায় রোদ্রি। মেয়েটা একটা বেলি ফুলের মালা এগিয়ে দিয়ে মিষ্টি কণ্ঠে বলে, আফা নিবেন? রোদ্রি মাথা এগিয়ে মেয়েটাকে দেখে। বেশ মিষ্টি দেখতে মেয়েটা। রোদ্রি কিছু বলবে তার আগেই নীরাদ বলে, নাও। রোদ্রি মেয়েটার হাত থেকে মালাটা নেয়। এক হাত বাড়িয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেয়। নীরাদ ওয়ালেট বের করে 500 টাকার একটা নোট এগিয়ে দেয় বাচ্চাটার দিকে। বাচ্চাটা ইতস্তত গলায় বলে, এত টাকা ভাঙতি না হইব না স্যার। নীরাদ হাসি মুখে বলে, ভাঙতে লাগবে না, তুমি রেখে দাও। মেয়েটার মুখে হাসি ঝলকানে দিয়ে ওঠে। দৌড়ে দৌড়ে সামনে যায় সে। তারই সমবয়সী কিছু মেয়েদের সাথে গিয়ে খুশি মেতে ওঠে। জ্যাম ছেড়ে দিয়েছে ততক্ষণে। রোদ্রি এক হাতে মালাটা পেঁচিয়ে নিয়েছে। এই অতি ক্ষুদ্র জিনিসটাই তার কাছে অনেক মূল্যবান। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নেয় মনিরা আহমেদ, রোদ্রি আর নীরাদ। খাওয়া শেষে রোদ্রি মনিরা বেগমের রুমে যায়। তাকে ওষুধ খাইয়ে দেয়। আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি হবে বোধহয়। ঠান্ডা বাতাস হচ্ছে, তাই মনিরার রুমের জানালাগুলো ভালো করে আটকে দেয় সে। মনিরা আহমেদ স্নেহের সহিত হাত বুলায় রোদ্রির মাথায়। ভাগ্য করে এমন মিষ্টি একটা বউ পেয়েছে সে। গভীর রাত, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ঠান্ডার থেকেও ঠান্ডাময় আবহাওয়া বিরাজ করছে। শীতল বাতাসে মুখিয়ে উঠেছে পরিবেশ। বিছানায় এলোমেলোভাবে ঘুমিয়ে আছে রোদ্রি। হঠাৎ কারোর ক্ষীণ ডাকে আদো আদো ভাবে চোখ মেলে সে। নীরাদ ডাকছে তাকে। উঠো। রোদ্রি চোখ মুখ কুঁচকে তাকায়। কেন? বৃষ্টি হচ্ছে, ভেজবা, ছাদে চলো। নীরাদের এই 3টি বাক্যই যথেষ্ট ছিল রোদ্রির ঘুম উড়ে যাওয়ার জন্য। হুড়মুড় করে উঠে বসে সে। অস্থির কণ্ঠে দ্রুত বলে, আপনি ঠিক আছেন তো? আপনার তো কোনো কালেই বৃষ্টি পছন্দ না। আজ হঠাৎ ভিজতে চাইছেন, তাও আবার এই মাঝ রাতে। জ্বর এসেছে নাকি? বলে নীরাদের কপালে হাত রাখে রোদ্রি। নীরাদ হেসে দেয়। কপালে রাখা রোদ্রির হাতটা নামিয়ে হাতের উল্টো পিঠে চুমু খায়। আমি একদম ঠিক আছে, এত প্রশ্ন না করে দ্রুত ছাদে চলো। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, আমি জানি তোমার মাঝরাতের বৃষ্টিতে ভেজার খুব শখ। রোদ্রি চমকায়। বেশ কয়েক মাস আগে সে নীরাদকে কথার ছলেই তার এই ইচ্ছেটা বলেছিল। নীরাদ এখনো মনে রেখেছে ভেবে খুবই অবাক হয় সে। আপনি এখনো মনে রেখেছেন সেটা? রোদ্রির কণ্ঠে স্পষ্ট বিস্ময়। নীরাদ উত্তর দেয় না, কেবলমাত্র একটু হাসে। ছাদের ঠিক মধ্যখানটায় দাঁড়িয়ে আছে নীরাদ রোদ্রি। বৃষ্টি তুমুল বেগে ভিজিয়ে দিচ্ছে তাদের। দুহাত মেলে বৃষ্টি উপভোগ করছে রোদ্রি। শাড়ি লেপটে আছে শরীরে, স্নিগ্ধ মোহনীয় লাগছে তাকে। হঠাৎ নীরাদ বলে, চোখ বন্ধ করো। রোদ্রি বিনা বাক্য চোখ বন্ধ করে। কেন জেনে প্রশ্ন করতে ইচ্ছে করছে না তার। মনে হচ্ছে যা হচ্ছে হোক না। নীরাদ হাঁটু গেড়ে বসে, এক হাতে সদ্য ফোটা এক গুচ্ছ লাল গোলাপ ধরা। বৃষ্টির পানিতে ভিজে একাকার সেগুলো। ছাদের এক কোনায় বেশ কিছু গোলাপ গাছ আছে।
সেখান থেকে মাত্রই নিয়ে এসেছে সে। গোলাপগুলো বাড়িয়ে রোজির দিকে ধরে বলে। চোখ হলো। রোজি চোখ খুলে নীরাতকে এভাবে দেখে থমকে যায়, বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। নীরাত বড় করে একটা শ্বাস নিয়ে বলে, আই নো যে এটা একটা অদ্ভুত, কিন্তু তোমাকে কখনো সেভাবে বলা হয়নি। সবতি বিয়ের আগেই প্রপোজ করেন, আমি নয় একটু অন্যরকম করে বিয়ের পরে প্রপোজ করলাম। একটু থেমে বলে, তোমাকে কখন এতটা ভালোবেসে ফেলেছি জানি না, তবে তুমি আমার প্রতিটা শিরায় শিরায় মিশে গেছো। তুমি নামিকে ভাবতেও আমার ভয় লাগে। সবসময় আমার পাশে থেকে এভাবে আমাকে গুছিয়ে রেখো। এই এক গুচ্ছ ভেজা গোলাপের সঙ্গে আমার ভালোবাসা গ্রহণ করো প্রিয়। রোজির চোখ দিয়ে নোনা স্রোতে পেয়ে পড়ে। বৃষ্টির পানির সাথে মিশে যায় সেই পানি। কাপা হাতে ভেজা গোলাপগুলো নেয় সে। নীরাদের পাগলামিতে আজ বিস্মিত সে। নীরাদ দাঁড়িয়ে যায়, দুহাতে কোমর জড়িয়ে কাছে টেনে নেয় রোদ্রিকে। নেশা ভরা কণ্ঠে বলে, তোমাকে আমি সুস্থ মানুষের মতো ভালোবাসতে পারবো না, কারণ আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। রোজি লজ্জায় নীরাদের বুকে মুখ লুকায়। লোকটা সবসময় লজ্জায় ফেলে তাকে। নীরাদ দুহাত রোজির দুই গালে রাখে, রোজির মুখটা বুক থেকে উঠিয়ে নেয়। শীতে রোজির ঠোঁটগুলো থরথর করে কাঁপছে। রোজির কাপা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় নীরাদ। পরম আবেশে চোখ বন্ধ করে ফেলে রোজি। বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে, সেই সাথে বাড়ছেই তাদের ভালোবাসার গভীরতা।